দরজা খুলতেই নিজের স্বামীর কোলে আমার ফুফাতো বোনকে দেখে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু চোখটা স্থির রইল না। অনবরত পানি ঝরতে লাগলো চোখ থেকে। আমার এভাবে দাঁড়িয়ে থাকাটা বোধহয় আমার স্বামী আমানজির ভালো লাগলো না। তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ভেসে ওঠে। কে এসেছে রে বৌমা, আমার নাকি? শাশুড়ি মায়ের আওয়াজ কানে আসতেই একটু নড়ে চড়ে উঠলাম, আর কিছুটা সরে গেলাম। আমি সরে যেতেই আমানজি আমাকে পাশ কাটিয়ে আমার ফুফাতো বোন নিতাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আমিও কোনো মতে টলমল পায়ে ওনার পেছন পেছন এলাম। উনি ড্রয়িং রুমে এসে সোফায় মিমকে শুইয়ে দিল, আর সেই সময় আমার শাশুড়ি মা এসে দাঁড়ালেন আর বললেন, এ কি আমান? এ যে নিতা, আমাদের মীরার ফুফাতো বোন। তুই ওকে এভাবে, কি হয়েছে ওর? আমি আম্মুর কথা শোনার পর খেয়াল করলাম নিতার শরীরের কামিজ ছেঁড়া, গলায় খামচির দাগ, চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি আস্তে করে ওর দিকে এগিয়ে যেতেই আমানজি আমাকে ধমক দিল। আমান, এক পা এগোবে না তুমি এদিকে, আমাকে ধমকে সুরে বলল। আমি ওনার ধমক খেয়ে চুপসে গেলাম, আর উনি নিতার কাছে বসে ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলেন যত্ন সহকারে। এসব দেখে যেন আমার বুক ছিঁড়ে কান্না আসছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। শাশুড়িমা বললেন, এ কি আমান, এসব কি দেখছি আমি? আম্মুর কথা শেষ হওয়ার আগেই উনি ডাইনিং টেবিলের থেকে জলের জগটা নিয়ে এলেন। উনি কি করতে চাইছেন আমি বুঝতে পারছিলাম না। আমার বুঝে ওঠার আগেই উনি জগের জলটা নিতার উপর ঢেলে দিল। নিতা ধরপড় করে উঠে বসলে আমান ওর সামনে নিজের হাতর বাঁধন আলগা করে দেয়, যার ফলে কাচের জগটা ধপ করে পড়ে যায় আর বিকট একটা শব্দ হয়। আমরা সবাই কেঁপে উঠি, আর উনি নিজের রুমের দিকে পা বাড়ায়। আমিও কোনো কিছু না ভেবে এগিয়ে যাই আমানজির আর আমার রুমের দিকে। জানতে হবে আমায় উনি কেন এমন করলেন। যে কিনা আমার ক্ষতি করেছে, ওনার পরিবারের ক্ষতি করতে চেয়েছে, তাকে কেন নিজের ঘরে নিয়ে এলেন? উনি কি তাহলে সত্যিই এখন আমাকে নয়, নিতাকে ভালোবাসেন? আমি মীরা, চেহারার গঠন আর কি বা বলবো, গায়ের রং শ্যামলা, উচ্চতাও তেমন নয়, কিন্তু চুলগুলো কোমরে ছড়িয়ে রয়েছে। সবাই বলে আমার চুল আর চোখ নাকি আমার সৌন্দর্য। গায়ের রং শ্যামলা তো কি হয়েছে, আমার মুখ নাকি মায়াবী, কিন্তু আমি তা পাত্তা দিই না। আমার মতো মেয়েকে কেই বা ভালোবাসবে? এসবের মাঝেই হঠাৎ করে আমানজি আমার জীবনে আসেন আর বলেন আমাকে নাকি ভালোবাসেন। আমি বিশ্বাস করিনি তিনি আমায় ভালোবাসেন, কিন্তু সময়ের সাথে সাথে আমার ধারণা বদলে যাচ্ছিল। আমি ভেবেছিলাম তিনি আমায় সত্যিই ভালোবাসেন, কিন্তু আজ কেন তিনি নিতাকে ঘরে নিয়ে এলেন? উনি জানেন না নিতা ওনাকে ভালোবাসেন, কতটা মরিয়া ওনার জন্য? তারপরেও কেন? এইসব ভাবনার মাঝেই আমি আমার ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করে দরজা দিতেই মেঝে থেকে আমার পা উঠে গেল। আমি হাওয়ায় ভাসছি। অন্ধকারের মধ্যে চেয়ে দেখলাম দুটো লাল হিংস্র চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমানজি, আর কিছু বলতে পারলাম না। তার আগেই উনি আমায় কোলে করে নিয়ে গিয়ে খাটে ছুঁড়ে ফেলে দিলেন, আর আমার কিছু বলার আগেই উনি আমার মুখ বন্ধ করে দিল। আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলেন, আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরলেন। বেশ কিছুক্ষণ পর আমানজি বলল, আমি নিতাকে বিয়ে করব মীরা, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। আমি ওনার কথায় পুরো বোকা বনে গেলাম। তাহলে কি সত্যি ওনার এটা শেষ ছোঁয়া ছিল? আমি আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। রাস্তার মধ্যে এলো পাথাড়ি হাঁটছি, ঝুম বৃষ্টি নেমেছে ইতিমধ্যে। কখন যে আমার দিকে একটা গাড়ি ধেয়ে আসছে টেরই পাইনি। নড়ার চেষ্টা না করে দাঁড়িয়ে পড়লাম। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আর, কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজনের ঝড়ের মতো গতিতে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আমি অনুভব করতে পারছি তার হৃদস্পন্দন। এটা যে আমার আমানজি, কিন্তু উনি কেন আমাকে নিজের বুকে টেনে নিলেন? এখানে তো আমার জায়গা নেই। আমি সোজা হয়ে দাঁড়ালাম। কেন আপনি? কথা শেষ হওয়ার আগেই আমার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিলেন, আর রাস্তায় হুমড়ি খেয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। আমি যখন চোখ খুললাম দেখলাম একটা ঘরে শুয়ে আছি। ঘরটা তো আমার খুব চেনা মনে হচ্ছে। পাশে চোখ ঘোরাতেই দেখলাম উনি বসে আছে।
কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেল। বেটা বদ, লুচ্চা, হনুমান, জল্লাদ আমাকে এতদিন ভালোবাসি বলে জোর করে বিয়ে করে, এখন বলে আমার জন্য তার মনে জায়গা নেই। কত বড় সাহস! দেখাচ্ছি মজা। জীবনটা তেনা তেনা না করলে আমার নামও মীরা নয়। আমার ভাবনা শেষ হতে না হতেই গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল কেউ। আমার বুঝতে বাকি রইল না এটা কার কাজ, কারণ এই কয়েক মাসে আমি এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। এই এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি কি আমার গালটা সরকারি পেয়েছেন? যখন তখন থাপ্পড় মেরে দিলেই হলো নাকি? আমান বলল, তোমার সাহস তো কম না? তুমি আমার সাথে জোর গলায় কথা বলছো, তাও আবার ভুল করে। মনে মনে ভয় পেলেও বুঝতে না দিয়ে, আমি ভুল করেছি? বিছানা থেকে নেমে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, উড়নচণ্ডীর মতো রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলে তো হেঁটেই যাচ্ছিলে, আর একটু হলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো তার আইডিয়া আছে? আমাকে নাকি দড়ি দিয়ে না ঘোরালে তোমার চলে না, তাই না? আমি বললাম, দুর্ঘটনা ঘটলে ঘটতো, তাতে আপনার কি? আপনি তো বললেন এখন আমার জন্য আপনার মনে কোনো স্থান নেই। তাহলে বাঁচাতে কেন গেলেন? আমি মরে গেলে তো আপনাদের সুবিধাই হতো, ভালো করে প্রেম করে বিয়ে করতে পারতেন। আমান বলল, হিন্দি সিরিয়ালের মেলোড্রামা শেষ? সারাক্ষণ তো আমানজি আমানজি করে বেড়াও, এখন আবার হিন্দি সিরিয়ালের হিরোইনদের মতো ডায়লগ দিচ্ছ, গ্রেট। আমি বললাম, দূর, আপনার নামটা মনে আসলেই এখন আমার ঘৃণা করছে। আর আমার এই কথাগুলো আপনার ড্রামা মনে হচ্ছে? অবশ্য মনে হবে নাই বা কেন, আপনি তো এতদিন আমার সাথে ভালোবাসার ড্রামা করেই এসেছেন। শাট আপ, জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট, ড্যাম ইট। ওনার এমন হুঙ্কার শুনে আমি কেঁপে উঠলাম, কিন্তু আজ আমি দমে যাব না। উনি কি করে নিজের স্ত্রী থাকতে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারেন? আমি বললাম, আমি আমার লিমিট ক্রস করছি না মিস্টার আমান খান, আপনি আপনার লিমিট ক্রস করেছেন। ঘরের স্ত্রীকে ভালোবাসি বলে অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা বলতে লজ্জা করে না? ও রিয়েলি? তুমি যদি নিজের স্বামীকে ভালো না বেসে অন্য একজনকে ভালোবাসতে পারো সেটা ঠিক, আর আমি করলেই ভুল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমাকে বিয়ে করার পরেই বলে দিয়েছিলাম 6 মাসের মধ্যে তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে ডিভোর্স দেব। ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। সত্যিই তো, আমি তো ওনাকে ভালোবাসিনি, উনি তো আমায় আমার অমতে জোর করে বিয়ে করে নিয়ে এসেছেন। 6 মাসের মধ্যে মানাতে না পারলে ডিভোর্স দেবেন সেই কথায় রাজি হয়ে আমি এখানে রয়ে গেছি। তাহলে আজ নিতাকে বিয়ে করবেন এটা ভাবতেই আমার এত কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমি ওনাকে, কি ভাবছে এত মীর? আমার দিকে এগোতে এগোতে বলল, আমি কিছু না। আমি কি ভুল কিছু বললাম মীর? এই আপনি এগোচ্ছেন কেন? হ্যাঁ, তুমি পিছোচ্ছ কেন মীর? আপনি কি সত্যি নিতাকে বিয়ে করবেন? আমার কথায় উনি থেমে গেলেন আর পিছন ফিরে বললেন, হ্যাঁ করব। তোমাকে 6 মাস পর ডিভোর্স দিয়ে নিতাকে বিয়ে করব। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুর্যকে ভালোবাসো। আমি ডিভোর্স দিয়ে দিলেও তুমি তো ওকেই বিয়ে করে নেবে, সুখে থাকবে। আমি তো তোমাকে জোর করে বিয়ে করেছি, কিন্তু জোর করে ভালোবাসাটা পেলাম না, তাই মুক্তি দিয়ে দেব। এখন মনে হচ্ছে আপনাকে আমানজি বলে কোনো ভুল করিনি আমি। আমি হিন্দি সিরিয়ালের হিরোইন হলে আপনি হিন্দি সিরিয়ালের হিরো। কি সুন্দর কথা। আমি ডিভোর্স দিয়ে দিলে তুমিও তো ওকেই বিয়ে করে নেবে, সুখে থাকবে। আমি তো তোমাকে জোর করে বিয়ে করেছি। তা বলি, আমাকে জোর করে বিয়ে করার সময় মনে ছিল না? প্রচণ্ড রেগে শাড়ির আঁচল কোমরে গুজে। শাড়ির আঁচল কোমরে গুজলে কেন? সবে তো শাড়ির আঁচল কোমরে গুজেছি, এরপর আপনাকে ঝাড়ু পেটা করব, পিটিয়ে বিয়ের ভূত মাথা থেকে নামিয়ে দেব। আচ্ছা তাই? তো তোমার এত রাগ হচ্ছে কেন আমি বিয়ে করায়? আমি তো ভালো না, গুন্ডা, বদমাইশ, মাফিয়া, ইভেন ড্রামাওয়াজ। আপনি একটা আস্ত লুচ্চা। এবার থেকে আপনাকে মিস্টার আমান লুচ্চা বলে রাখবো। কি? এতটুকু বলেই আমি ভৌ দৌড় দরজার দিকে। আর এদিকে আমান বলছে আমি লুচ্চা? হোয়াট? আমি আরেকটা অ্যাড করা বাকি, জল্লাদ। তোমাকে তো আমি আর কে পাই। ওই জল্লাদের সামনে এত জোর গলায় কথা বলেছি, তারপরও ওনাকে ঝাড়ু পেটা করবো বলেছি। আজকে যে কি টনিক খেয়েছি আমি আল্লাহ জানে। কি বলে গেল? লুচ্চা, জল্লাদ? উফ, রিডিকুলাস। আল্লাহ, এই কেমন পাগল মেয়ের প্রেমে পড়েছি আমি। জীবনটা তেনা তেনা না করে ছাড়বে না মনে হয়। এক মিনিট, নিজেই নিজেকে বললাম। আমি কি বললাম? তেনা তেনা? ও গড, আমি কি করে ভুলে গেলাম এই মেয়েটা আমার অস্তিত্বে মিশে গেছে। যাই হোক আমান, তোর প্ল্যান সাকসেসফুল। এক ঢিলে 2 পাখি, বাট ডোজটা মনে হয় বেশি হয়ে গেছে। তাই তো নিজের জল্লাদের সামনে উড়নচণ্ড রূপ নিয়ে নিয়েছিল আমার মীর।
আমার ভালোবাসাটা যে একদম অন্যরকম। এতদিন তো তুমি আমার হিংসুতা দেখোইনি, এবার দেখবে, আর আমিও তোমার উড়নচণ্ডী রূপ দেখব। ইউ আর গ্রেট আমান। আমি ওনার রুম থেকে বেরিয়ে এসে আমার শাশুড়ি মায়ের রুমে এলাম। উনি আমাকে দেখে বললেন, কি রে মা, ঠিক আছিস এখন? তখন ওভাবে অচৈতন্য অবস্থায় আমানের কোলে দেখে ঘাবড়ে গেছিলাম আমি। এদিকে আমানের অবস্থাও তো পাগল, তোর জ্ঞান না ফেরায়। কেন আম্মু? আপনার ছেলে তো অন্য একটা বিয়ে করবে, আমি মরলে তার পাগল পাগল অবস্থা কেন হবে? ঠাস করে একটা চড় লাগিয়ে দেব। তুই জানিস না আমার আমন তোকে কত ভালোবাসে? ভালোবাসে না ছাই, সে আমার জন্য সতী নানার ব্যবস্থা করছে। উনি নিতাকে বিয়ে করতে চায় আম্মু। আমার এমনটা করতে পারে না। না, আমি জানি ও তোকে কতটা ভালোবাসে। আর যাই হোক, তোকে কিছুতেই নিজের জীবন থেকে হারাতে দেবে না। নিজের অতীতকেও কিছুতেই আবার ফিরিয়ে আনতে পারে না। আমি কথা বলবো এক্ষুনি। কিসের অতীত আম্মু? কি ব্যাপারে কথা বলছো তুমি? সময় হলে সব জানবি মীরা। আমার একটা কথা রাখবি? কি কথা আম্মু? আমার ছেলেটাকে ছেড়ে যাস না। তুই তো জানিস নিতা কতবার তোর ক্ষতি করতে চেয়েছিল, শুধুমাত্র এই বাড়ির বউ হয়ে সম্পত্তির মালিক হবে বলে। আমি জানি না আমান তোকে কি বলেছে। ও যে কি করতে চায় সেটা ওর থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আমি কথা বলবো ওর সাথে। এমনটাও তো হতে পারে ওই নিতা বাধ্য করেছে আমানকে। আম্মু চলে গেলেন কথাগুলো বলে। যাওয়ার সময় উনি যে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের পানি মুছলেন তা আমার চোখকে ফাঁকি দিতে পারল না। আমি আম্মুর কথাগুলো ভাবতে লাগলাম, সত্যিই কি নিতা কোনো ষড়যন্ত্র করেছে? যদি সত্যি এমনটা হয় তাহলে আমি কিছুতেই ওকে জিততে দেব না। এই সংসারটাকে আমি কিছুতেই ভাঙতে দেব না, যেখানে এসে আমি আমার আম্মুকে পেয়েছি। যার কাছ থেকে আম্মুর ভালোবাসা পেয়েছি তার কথা কিছুতেই ফেলতে পারবো না আমি। তাই তো এতদিন ওই জল্লাদটার সাথে রয়ে গেছি। আমি আম্মুর ঘরে বসে এসব ভাবছি, তখনই নিতা রুমে প্রবেশ করলো। ও ঠোঁটে শয়তানি হাসি। আমি ওর থেকে চোখ সরিয়ে নিতেই ও আমার সামনে এসে দাঁড়ালো, আর আমিও উঠে দাঁড়ালাম। পারলি না তো নিজের স্বামীকে বেঁধে রাখতে আঁচলে? নিতা বলল। পারবি বা কি করে? না আছে রূপ, না আছে গুণ। তুই তো আমানের যোগ্যই না। আমার সংসার ভাঙতে চাইছিস কেন তুই? ছোট থেকে তোর আর ফুফির অত্যাচার মুখ বুঝে শুয়ে আসছি আমি আর আমার বোন। এখন যখন একটা সংসার পেয়েছি, তুই আর ফুফি মিলে সেটাও ভাঙিয়ে দিবি? আমি কি ফুফিকে টাকা পাঠাই না? নিতা বলল, টাকার গরম দেখাচ্ছিস কাকে তুই? কান খুলে শুনে রাখ, এই বাড়ির বউ হতে চলেছি আমি। তুই যেই টাকার গরম দেখাচ্ছিস, কিছুদিন পর সেই টাকার মালিক হব আমি। টাকার লোভে তুই আমাকে বিয়ে করছিস, ভালোবেসে নয়। নিতা বলল, হাসাস না মীরা। আমি আমানকে ভালোবাসি তো শুধুমাত্র টাকার জন্য। আর আমি যাও ভালোবাসি, তুই তো তাও ভালোবাসিস না। আমার স্ত্রী হয়ে অন্য কাউকে, কি যেন নাম, হ্যাঁ তুর্য, তুর্যকে ভালোবাসিস তুই। তাই জন্য একজন বিজনেস টাইকুন ফ্যাশন কোম্পানির মালিককে সবার সামনে অপমান করেছিস। আমান তোদের কলেজে ট্রাস্টি ছিল, কলেজেও তুই ওকে অপমান করেছিস। এত কিছুর পরে ও তোকে বিয়ে করেছে, এটাই তো সৌভাগ্য। বাট তুই আমানকে নিজের করে রাখতে পারলি না। নো টেনশন, আমি রাখবো। লিসেন কেয়ারফুলি, আমান ইজ মাইন, অনলি মাইন। নিতা কথাগুলো বলে চলে গেল, আর আমি ধপ করে বসে পড়লাম বেডে আর ভাবতে লাগলাম, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। নিতা আমার সংসার ভাঙতেই এসেছে। ও এসব কি বলে গেল? ভুল তো কিছু বলেনি। উনি কত স্টাইলিশ আর হবে নাই বা কেন? একজন ফ্যাশন কোম্পানির ওনার, এত বড় একজন বিজনেস টাইকুন। আমি সত্যি ওনার যোগ্য নই। আমার মতো একটা সাধারণ মেয়ের পেছনে উনি কিভাবে ঘুরে বেরিয়েছেন? অপমান হয়েছেন। মীরা ডুব দিল তার অতীতে 1 মাস আগে। ভয়ে ঠকঠক করে হাত পা কাঁপছে। কি করব আমি এখন? না জেনে বুঝে এত বড় ভুলটা কি করে করলাম আমি? আমার এটা করা উচিত হয়নি। এই কাজের জন্য আমাকে এবার টিসি দিয়ে দেবে প্রিন্সিপাল স্যার। রিয়া, কি রে মীরা, এখন এভাবে চোখের পানি ফেলে কি লাভ? পায়েল, যা ভুল করার তো করেই ফেলেছিস, এখন আর কোনো লাভ নেই। সুমাইয়া বলল, কতবার করে পেছন থেকে ইশারা করলাম, বলিস না এখন। থামলো তো না, বরং থাপ্পড় দিয়ে বসলো। তাও আবার কাকে? ভার্সিটির ট্রাস্টিকে। কিছুক্ষণ আগে আমি মীরা চৌধুরী আর আমার বোন ইসমি চৌধুরী, আমরা 2 যমজ বোন, আব্বু আম্মু ফুফা ফুপির কাছে আমাদের রেখে সেই যে কবে বিদেশে পাড়ি দিয়েছেন আর ফিরে আসেননি, হয়তো আর আসবেনও না। আমি মাস্টার ফার্স্ট ইয়ার পড়ি ফ্যাশন ডিজাইনিং নিয়ে, কিন্তু আজ অনেক দিন হলো ভার্সিটি আসা হয় না। আমার বোনও আমার মতো সেম ইয়ার, কিন্তু অন্য ভার্সিটি ইংলিশে মাস্টার্স করেছে। কিন্তু আমরা কখনোই একসঙ্গে ভার্সিটিতে আসতে পারি না। দুজনেই যদি চলে আসি তাহলে বাসার কাজ কে করবে? আমাদের মধ্যে যে কোনো একজন বাসায় থেকে বাসার সব কাজ করে, আরেকজন ভার্সিটি আসে। আব্বু আম্মু আমাদের জন্য কোনো খরচ পাঠায় না, হয়তো ভুলেই গেছে তাদের 2টো মেয়ে আছে। প্রথম ফুফা ফুপি আর নিতা আমাদের 2 বোনের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু আব্বু আম্মু যখন টাকা পাঠালো না, তখন তাদের ব্যবহার বদলে গেল।
অনেক কষ্ট করে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছি, শুধু একটা ভালো জব পাওয়ার জন্য। ছোট থেকে আঁকি আঁকি আমার নেশা ছিল, এখন সেটাকেই নিজের পেশা বানাতে চাই। ফুপা ফুপির মেয়ে মানে নিতাও আমার ভার্সিটিতে সেম ইয়ার আর সেম সাবজেক্ট নিয়ে আমার ক্লাসমেট। আমার পড়ার খরচ আমি বাসায় বাসায় টিউশন পড়িয়ে শোধ করার চেষ্টা করি, আর সঙ্গে বাসার কাজ তো আছেই। এভাবেই দিন চলছে। আজ কয়েকদিন হলো আমি ভার্সিটি আসিনি, বোন এসেছিল। ভাবতে পারিনি এর মাসুল আমায় এভাবে দিতে হবে। ভার্সিটিতে ঢুকতেই নিজের ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই দেখলাম ভার্সিটির মাঠে ভিড় জমেছে। কৌতূহলী হয়ে ওদিকে গিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় আগুন জ্বলে গেল। মাঠের ভরা রোদের মধ্যে একটা মেয়ে কান ধরে উঠবোস করছে, আর ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে কিছু ছেলে হাসাহাসি করছে। আমি তো বুঝতে পারছিলাম না এসব কেন হচ্ছে আমাদের ভার্সিটিতে। আগে তো কোনোদিন এই র্যাগিং নামের ফালতু জিনিস হয়নি। আমি পাশের একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম। মীরা বলল, আচ্ছা এসব কখন থেকে হচ্ছে? স্টুডেন্টরা বলল, প্রায় 30 মিনিট। মেয়েটা প্রথমেই যদি মেনে যেত তাহলে এত হাসির পাত্র হতে হতো না, আর চোখের পানিও ঝরতো না। তোমরা কেমন, হ্যাঁ? একটা মেয়ে এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করছে, চোখের পানি ফেলছে, আর তুমি মেয়ে হয়ে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? স্টুডেন্টটাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি গটগট করে হেঁটে ওই ছেলেগুলোর পেছনে এসে দাঁড়ালাম, যে মেয়েটির একদম কাছে দাঁড়িয়ে আছে আর ওর কান ধরে উঠবোস করা কাউন্ট করছে। তার দিকে এগিয়ে গেলাম আর ওকে ধাক্কা মেরে দিলাম। ছেলেটা হুমড়ি খেয়ে এগিয়ে গেল, আর আমি মেয়েটাকে ধরে তুললাম। মেয়েটা ঠিক করে দাঁড়াতেও পারছে না। ছেলেটি বলল, হু দ্য হেল ইউ আর? তুমি জানো আমি কে? সাহস কি করে হলো আমাকে ধাক্কা মারার? তোমাকে তো আমি। মীরা বলল, এক পাও এগোবেন না, আমি এই ভার্সিটির একজন স্টুডেন্ট। আপনি কে তা না জানলেও আমার চলবে। আর বাকি রইল সাহস, সেটা আমার বরাবরই বেশি। আপনি কি ভেবেছেন আপনি যা ইচ্ছে তাই করবেন? সবার সামনে একটা মেয়ে যে এভাবে হ্যারাস করবেন আর কেউ প্রতিবাদ করবে না? ছেলেটি বলল, হ্যাঁ লিসেন মিস হোয়াট এভার, আমার কাজে প্রতিবাদ করতে এসো না, পরিণাম খুব খারাপ হবে। আমার ক্ষমতা তুমি জানো না, জাস্ট 1 ঘন্টার মধ্যে আমি তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দিতে পারি। মীরা বলল, আপনার যে কত ক্ষমতা তা তো দেখতেই পেলাম। একটা নিউ ফ্রেশারকে এইভাবে সবার সামনে র্যাগ করে হ্যারেস করে নিজের ক্ষমতা দেখাচ্ছেন। ইউ জাস্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে। ছেলেটি আমার দিকে এগিয়ে আসছিল, তখনই আমাদের মাঝখানে একজন এসে দাঁড়ালো। আমি তার পেছনটা দেখতে পাচ্ছি, পুরো একজন জেন্টেলম্যান টাইপ অফ। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর মনে হলো হয়তো এই ছেলেটার কোনো পরিচিত। ছেলেটি বলল, ভাই তুমি? লোকটি বলল, হ্যাঁ আমি। কি হয়েছে? এত ভিড় কেন এখানে? আর তুই কি করতে চাইছিস? কথাটা বলতে গিয়ে তিনি থেমে গেলেন আর আমার দিকে ফিরলেন। ব্ল্যাক ডেনিম জিন্স, পার্পল কালারের শার্ট, চোখে ব্রাউন শেডের সানগ্লাস, ডান হাতে ব্রেসলেট, পায়ে হোয়াইট স্কিনস। আমার দিকে ফিরে সানগ্লাসটা খুলতেই আমি একটা ক্রাশ খেলাম। এতক্ষণ ড্রেস আপ দেখে খাচ্ছিলাম, আর এখন স্টাইল আর লুক। কিন্তু ওই ছেলেটার ভাই কথাটা মনে পড়তেই মাথাটা আবার গরম হয়ে গেল। উনি আমায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? মীরা বলল, সেটা আপনার ভাইকে জিজ্ঞেস করুন, সে ভালো বলতে পারবে। লোকটি বলল, আমি তার কাছেই জিজ্ঞেস করেছি, যে ভালোভাবে বলতে পারবে। আপনাকে সেটা শিখতে হবে না। মীরা বলল, ঠিকই বলেছেন, আমাকে কিছু শেখাতে হবে না, শেখাতে তো হবে আপনার ভাইকে। লোকটি বলল, কি শেখাতে হবে তোকে? মীরা বলল, ভদ্রতা, মেয়েদের সম্মান করা, সবার সামনে একটা মেয়েকে কান ধরে উঠবোস করানোটা কি ভদ্রতা? হ্যাঁ, এটা সত্যিই অর্নিল। ভাই, আমি জাস্ট মেয়েটাকে র্যাগ দিচ্ছিলাম যে আমার ফ্রেন্ডকে প্রপোজ করতে হবে, ও মানেনি তাই শাস্তি পেয়েছে। মীরা বলল, বাহ, অসাধারণ। চেনা নেই জানা নেই একটা অচেনা ছেলেকে প্রপোজ করতে বলে দিলেন। কোনো ভদ্রঘরের মেয়ে এসবে রাজি হবে না। একবার ভেবে দেখুন তো, আপনার বোনকে যদি কেউ এটা বলতো। লোকটি বলল, বোন ভাবেনি তাই তো র্যাগ দিয়েছে, বোন ভাবলে এমনটা করতো না। তো আপনি ব্যাপারটা সমর্থন করছেন? করবেন নাই বা কেন? যেমন ভাই তার তেমনি দাদা। মীরা, চুপ কর, কি সব বলছিস? পেছন থেকে বলল, যা বলছি ঠিকই বলেছি, ভুল কি বলেছি? লোকটি বলল, কি ঠিক বলেছেন আপনি? আপনার ভাই যেমন অভদ্র তেমন আপনিও অভদ্র, এটাই আমি বলেছি। মীরা, প্লিজ। তুই। থামিয়ে দিয়ে লোকটি বলল, আমি অভদ্র কি করে বুঝলেন? আপনার ভাই অভদ্রতা অসভ্যতা করেছে আর আপনি সেটাকে সাপোর্ট করলেন। অন্যায়টাকে যে সাপোর্ট করে সেও সমান অপরাধী, এটা জানেন? লোকটি বলল, আমি অন্যায় সাপোর্ট কখন করলাম? আমি জাস্ট বললাম বোন ভাবেনি তাই রাগ দিয়েছে। অ্যাজ এ সিনিয়র ভুল করেছে, বাট আপনার মতে সবাইকে যদি নিজের বোন হিসেবে দেখে তাহলে বউ বানাবে কাকে? আপনি আপনার ভাইকে ভুলের শাস্তি না দিয়ে এসব আজে বাজে কথা কেন বলছেন একটু বলবেন? কারণ আপনার কথাটা আমি মানতে পারিনি। সব মেয়েকে নিজের বোন মানা জাস্ট ইম্পসিবল। যেমন আমি আপনাকে বোনের চোখে দেখছি না। বাঁকা হেসে আমাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে। তো ভাই, তুমি কি চোখে দেখছো? ছেলেটি বলল। লোকটি বলল,
কি চোখে আবার, যেই বোন বাদে যেই নজরে দেখা যায়? কথাটা বলার আগে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম লোকটির গালে। প্রথমে ওনার ভাই মেয়েটাকে এভাবে হ্যারাস করলো, আর এখন লোকটি আমার নিজের। ছি! আজ যে এই মেয়েটি কাঁদছে, নিজের চোখের পানি ফেলছে, এই চোখের পানির মূল্য আপনি বা আপনার ভাই কেউ দিতে পারবেন না, বুঝলেন? আর আমি যেটা এখন আপনার সাথে করলাম, এটা আপনার ভাইয়ের সাথে করা উচিত ছিল। সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছে? শুনে রাখুন, আমাদের ভার্সিটিতে কখনো এসব প্রশ্রয় দেয়নি আর দেবে না। আমি এক্ষুনি প্রিন্সিপালকে সবটা জানাবো। কথাগুলো বলেই ওখান থেকে চলে এলাম। থাপ্পড়টা মারার পর ওনার ভাই আমার দিকে তেড়ে আসলো। উনি আটকে দিয়েছিলেন, আর বাকি কথাগুলো মাথা নিচু করেই শুনেছেন। আমি ওখান থেকে প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছিলাম, তখনই আমার বান্ধবীরা আমার হাত টেনে ধরে আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলল, রিয়া। রিয়া বলল, অনেক কিছু করে ফেলেছিস, এবার থাম। নিজের এতটা সর্বনাশ করে শান্তি হয়নি তোর, এখন সাড়ে সর্বনাশ করতে চলেছিস? সুমাইয়া বলল, আজ তুই যাকে অপমান করেছিস, থাপ্পড় মেরেছিস, সেই ভার্সিটির নিউ ট্রাস্টি, আমাদের প্রিন্সিপালের সব থেকে প্রিয় স্টুডেন্ট। আর যে র্যাক দিয়েছিল সে ওনার ভাই অর্নিল। এই কারণেই কেউ কিছু বলছিল না। আর অর্নিল বলেছিল তোকে 1 ঘন্টার মধ্যে ভার্সিটি থেকে বার করে দিতে পারে। মীরা বলল, এখন কি তাহলে সেটাই করবে? ছেড়ে দেবে ভেবেছিস? আমি তো জানতাম না যে উনি ট্রাস্টি, তাই তো। থাপ্পড় মেরে বসলি তো? উনি অমন কথা বলবে কেন? আরে তোর ভাগ্য ভালো উনি তোকে বোন ভাবেননি। তুই জানিস উনি কে? বিজনেস টাইকুন মিস্টার আমান খান, ফ্যাশন কোম্পানির একে গ্রুপ অফ কোম্পানির ওনার, যেখানে কাজ করার স্বপ্ন হাজারো মেয়ের। তুইও তো চেয়েছিলি একজন ভালো ফ্যাশন ডিজাইনার হতে, যা আজ নিজের হাতে ধুলে মিশিয়ে দিয়েছিস তুই মীরা। আমরা সবাই পেছনে তাকিয়ে দেখলাম আমার ফুফির মেয়ে নিতা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও আমার সামনে এসে বলল, খুব ভালো করেছিস মীরা। তুই জানিস উনি কেন এসেছিলেন? মেয়েদের সিলেক্ট করতে। 5টা মেয়েকে উনি সিলেক্ট করবেন ডিজাইন দেখে, তারপর ওনার কোম্পানিতে চান্স দেবে ইন্টার্নশিপের জন্য। ইন্টার্নশিপের রেজাল্ট ভালো করলেই ওনার কোম্পানিতে কাজ করার সুবর্ণ সুযোগ। কোনো খরচ ছাড়াই এত ভালো একটা জায়গায় জব তুই হাতছাড়া করলি। হ্যাঁ। নিতা হাসতে হাসতে চলে গেল, আর আমি ধপ করে বেঞ্চে বসে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, যা কপালে আছে তাই হবে। আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন ভয় পাচ্ছি? আমি আর কাঁদব না, এখন সব আল্লাহর হাতে। মীরাকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়েছে। আমি আর কিছু না ভেবে উঠে নিজের চোখের পানি মুছে হাঁটা ধরলাম প্রিন্সিপালের রুমের দিকে। কি বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। রুমে প্রবেশ করে দেখলাম উনি 2 পকেটে হাত গুজে ফুল অ্যাটিটিউডে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে ওনার ভাই অর্নিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়ালাম, আর প্রিন্সিপাল বলতে লাগলেন, আমার ভাবতেও অবাক লাগছে তুমি এই কাজটা করেছো মীরা। কি করে পারলে তুমি এভাবে আমাদের ভার্সিটির ট্রাস্টিকে সবার সামনে থাপ্পড় মারতে, অপমান করতে? তুমি ওনাকে জ্ঞান দিচ্ছিলে ভদ্রতার, আর নিজে কি করলে? এতটা অভদ্র তো। আমান সাহেব বলল, এক্সকিউজ মি স্যার, আমি বাধ্য হচ্ছি একটা কথা বলতে। আপনি আপনার লিমিট ক্রস করছেন। আমি জানি মেয়েটি আমায় অপমান করেছে, কিন্তু তার রাগ করার যথেষ্ট কারণ আছে। আমিও খুব ভদ্রভাবে যে কথা বলেছি তা নয়। আর আমার ভাই তো। অর্নিলের দিকে তাকিয়ে বলল, ও যা করেছে তা আমার সাথে করেছে, আপনার সাথে নয়। তাই আপনি এভাবে ওকে অপমান করতে পারেন না। ওনার ব্যবহারে আমি অবাক। প্রিন্সিপালের কথায় আমার চোখের পানি পড়ছিল, কারণ উনি আমায় খুব ভালোবাসতেন। আজ উনি এমনভাবে বলবেন আমি ভাবতেও পারিনি। কিন্তু যাকে এভাবে সবার সামনে অপমান করলাম, সে কেন আমার হয়ে কথা বলছে? আমান বলল, ওকে যা বলার আমি বলবো। কথাটা বলে উনি আমার সামনে এলেন আর জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? তুমি করে বললাম, কারণ বয়সে আমি তোমার বড়। এতে আবার অভদ্র বলো না। মীরা চৌধুরী। ওকে ওকে স্যার। প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বললেন, বলো আমান, এই মেয়েটা মীরা চৌধুরী আর এই কলেজে পড়বে না। স্যার কি করছেন? ছাড়ুন আমায়, আমার লাগছে। আপনি আর কিছু বলতে পারলাম না। তার আগেই উনি আমার অনেক কাছে চলে এলেন। ওনার নিঃশ্বাসটা আমার মুখের উপর পড়ছে। আমি ওনার থেকে অনেকটা বেটে, ওনার বুকের কাছে আমার মাথা। কিন্তু উনি আমার হাতটা কেন এইভাবে ধরে আছেন? আর এই রুমেই বা আমাকে কেন লক করছেন? ওনাকে থাপ্পড় মারার শাস্তি কি এভাবে দেবেন? আমি কিছু বলতে গেলাম। মীরা বলল, আপনি প্লিজ। আমান বলে, ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে আনিনি। মানে? দেখুন, আমি আপনাকে আগেই সরি বলেছি, তারপরেও কেন এমন করছেন? আপনি যদি চান তো আমি আপনার চোখের সামনে। আমান বলল, শাট আপ। ওনার ধমক শুনে আমি কেঁপে উঠলাম। উনি আমার থেকে অনেকটা দূরে সরে দাঁড়ালেন, হাত দুভাঁজ করে, তারপর বললেন, আমি এত কথা শুনতে পছন্দ করি না।
তুমি কি ভেবেছো তুমি আমাকে থাপ্পড় মারবে, মিস্টার আমন খানকে থাপ্পড় মারবে আর আমি ছেড়ে দেবো তোমায় এত ইজিলি? লাইক সিরিয়াসলি? স্যার প্লিজ আমার ক্ষতি করবেন না, আমাকে ভার্সিটি থেকে বের করবেন না। আমার একটা জব ভীষণ দরকার। জব না পেলে আমার এত কষ্ট করে পড়াশোনা করাটা বেকার হয়ে যাবে। স্যার প্লিজ। উনি কোনো কথা না বলে হুট করে আমার কাছে চলে এলেন আর আমার চোখের পানি মুছিয়ে দিলেন আর বললেন, আমার কোম্পানিতে জব করবে অ্যাজ এ ডিজাইনার। মীরা বলল, এসব কি বলছেন উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি, তাহলে জব কি করে পাবো, তাও আবার কি গ্রুপ অফ কোম্পানিতে? মনে মনে ভাবলো, এত ভেবে লাভ নেই মীরা, তুমি যদি আমার কোম্পানিতে জব না করো দেন এই ভার্সিটিতেও পড়তে পারবে না। তোমার সামনেই আমি প্রিন্সিপালকে বলেছি তুমি আর ভার্সিটিতে পড়বে না। এখন তুমি ভেবে দেখো জব করবে নাকি অন্য কোনো ভার্সিটিতে ট্রাই করবে। এরম মাঝপথে অন্য কোনো ভার্সিটিতে তোমায় ভর্তি নেবে তো? ঠিক, কিন্তু আপনি কেন আমায় চান্স দিচ্ছেন? আপনার অত বড় নামকরা কোম্পানিতে আমার মতো একটা সামান্য মেয়েকে অ্যাজ এ ডিজাইনার হিসেবে কে? বড্ড বেশি কথা বলো তুমি, ইডিয়েট। কে বলেছে তুমি সামান্য মেয়ে? শেষের কথাটা চিৎকার করে বলল, আমি বলেছি। না মানে, সবাই বলে আমার যা রূপ তাতে আমি ফ্যাশনের মতো জায়গায় কোনো কাজ পাবো না, তাই আর কি বলছিলাম। আমান বলল, আর একটা কথা বললে তোমাকে আমি কি করব আমি নিজেও জানি না। আমার মাথাটা একদম গরম করাবে না। বাপরে বাপ, কি জোরে জোরে ধমক দিচ্ছে, আমাকে কিছু বলতেই দিচ্ছে না, যা বলছি তাতেই ধমকে চুপ করিয়ে দিচ্ছে। এখন আমি কি করব? ওনার ওখানে কাজ করলে তো সারাদিন ধমক খেতে হবে, আবার কাজ না করলেও তো উপায় নেই। মনে মনে বললাম। আমান বলল, সাইন করো। জোরে আমার সামনে একটা ফাইল দিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে ওড়না পেঁচাচ্ছি, কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই উনি আবারও বললেন, আমি সাইন করতে বলেছি, ড্যাম ইট, কথা কানে যাচ্ছে না? আমি আর কিছু না ভেবে ফাইলটাতে সাইন করে দিলাম। ভার্সিটিতে যদি আর না পড়তে পারি তাহলে আমার একটা বছর নষ্ট হয়ে যাবে, যার জন্য বাসায় ফুপির কাছে অনেক কথা শুনতে হবে। এর থেকে এই ধমকবাজের কাছে চুপচাপ কাজ করা ভালো, স্যালারিও পাবো, ইসলামীর পড়াটাও হবে। গুড গার্ল, নাও লিসেন কেয়ারফুলি। আমি কাজের জায়গায় খুব স্ট্রিক আর পাংচুয়াল, ঠিক টাইম মতো অফিস জয়েন করবে। আমি আগামীকাল 10টায় নতুন ডিজাইন সহ তোমাকে আমার কেবিনে দেখতে চাই। অফিসে আসলে সবাই তোমাকে হেল্প করবে তোমার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর আমার কেবিন চিনিয়ে দেওয়ার জন্য। গেট দ্যাট? আমি হ্যাবলার মতো শুধু মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালাম আর উনি আমার হাতে একটা কার্ড দিয়ে বললেন, ইটস মাই ভিজিটিং কার্ড। এখানে অফিসের অ্যাড্রেস সহ আমার ফোন নাম্বার আছে, নিজের ফোনে সেভ করে রাখবে। নাও ফলো মি। সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। আমি কার্ডটা নিয়ে এখনো হ্যাবলার মতো ওনার যাওয়ার দিকে চেয়ে আছি। হঠাৎ উনি থেমে গিয়ে আমার দিকে ফিরে ধমক দিয়ে বললেন, আই সেড ফলো মি। কোলে করে আনতে বাধ্য করো না। কোলে করে আনার কথা শুনে হাঁটা ধরলাম আর ওনাকে ক্রস করে রুম থেকে বেরিয়ে গেলাম আর উনিও আমার পেছন পেছন এলেন। বাইরে এসে গাড়ির দরজা খুলে দিয়ে গাড়িতে উঠতে বললেন আর আমি ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের ঘটনা, যা আমার কাছে অকল্পনীয়। কিছুক্ষণ আগে এই মেয়েটি, আই মিন মীরা, আর এই ভার্সিটিতে পড়বে না স্যার। প্রিন্সিপাল বলল, তুমি যা বলেছো ভেবেচিন্তে বলছো? দেখো আমান, মীরা খুব ভালো স্টুডেন্ট আমাদের ভার্সিটির, ওর ডিজাইন জাস্ট অসাম। তাই আমি আমার অপমানটা ভুলে যাব? মীরা বলল, স্যার প্লিজ এভাবে আমাকে বের করে দেবেন না ভার্সিটি থেকে। এই সময় আমাকে অন্য কোনো ভার্সিটিতে নেবে না স্যার। প্রিন্সিপাল বলল, আমান একবার ভেবে দেখলে হয় না? আমি ভেবে ফেলেছি যা ভাবার। স্যার আই এম সরি, আমান স্যারের উদ্দেশ্যে বলল। আমান বলল, তুমি কেন সরি বলছো মীরা? সরি তো আমার আর ভাইয়ের বলা উচিত। সে সরি। অনিল বলল, সরি। এবার যা, যার সাথে খারাপ ব্যবহার করেছিস তার কাছে সবার সামনে সরি বল, রাইট নাও। আই ওয়ান্ট টু সি। অনিল আর আমান স্যার বেরিয়ে গেলেন। আমি প্রিন্সিপালের দিকে করুণ চোখে তাকাতেই উনি বললেন, আমার কিছু করার নেই মীরা, আই এম সরি। তুমি যেটা করেছো সেটা অনুচিত। তুমি এভাবে আমাদের ভার্সিটির ট্রাস্টিকে সবার সামনে অপমান করতে পারো না। স্যার আমি যদি জানতাম উনি আমাদের ভার্সিটির ট্রাস্টি, প্লিজ স্যার, আপনি তো জানেন আমার পড়াশুনো কতটা জরুরি। আমি একবার ট্রাই করব আমানকে বোঝানোর, বাট বুঝবে বলে মনে হয় না, কারণ আমান প্রথম থেকেই একগুঁয়ে, একবার যেটা বলে সেটাই করে। এছাড়া ও আমাদের ট্রাস্টি প্লাস নিউ ডিরেক্টরের কথা আমি ফেলতে পারবো না। প্রিন্সিপাল রুম থেকে কথাগুলো বলে বেরিয়ে গেলেন আর আমিও কান্না করতে করতে ভার্সিটি থেকে বেরোতেই দেখলাম যেখানে মেয়েটা কান ধরে উঠবোস করছিল সেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে আর অর্নিল কান ধরে ওকে সরি বলছে। পাশেই আমান স্যার দাঁড়ানো। মীরা বলল,
আপনি ওই মেয়েটার সাথে যে ভুল হয়েছে সেটা তো শুধরে দিলেন, কিন্তু আমার সাথে এমনটা কেন করলেন আমার স্যার? আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, তা বলি কি আরেকটা সুযোগ দেওয়া যেত না? মনে মনে বললাম। আমি বেরিয়ে গেলাম ভার্সিটি থেকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি বাসায় গিয়ে ফুপি আর ফুপাকে কি বলবো। এসব শুনে ফুপি হয়তো আবার আমাকে মারবে। এসব ভাবতেই চোখে পানি চলে এলো। ঠিক সেই সময় একটা গাড়ি এসে আমার সামনে থামলো। গ্লাসটা নামাতেই দেখলাম আমান স্যার। আমি ওনাকে দেখে চোখ মুছে অন্যদিকে তাকালাম আর হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনুভব করলাম গাড়িটা আমার পেছন পেছন আসছে। ঘুরে তাকাতেই দেখলাম সত্যিই গাড়িটা পেছন পেছন আসছে। মীরা মনে মনে ভাবলো উনি কি চাইছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ভার্সিটি থেকে বের করে কি ওনার শান্তি হয়নি? এখন আবার কি করতে চাইছেন? আমান বলল, গাড়িতে ওঠো। ওনার গলার আওয়াজ পেয়ে বুঝলাম উনি আমার সামনে চলে এসেছেন। যখন আমি চিন্তায় মগ্ন ছিলাম, মীরা বলল, আমি আপনার সাথে কোথাও যা বলতে গিয়েও থেমে গেলাম ওনার রাগী লুক দেখে। বাপরে, কিভাবে তাকাচ্ছেন, যেন আমাকে কাঁচা গিলে ফেলবেন। এসব ভাবতে ভাবতেই গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে বসে ভাবছি উনি কি আমার শাস্তি দেবেন থাপ্পড় মারার জন্য? উনি গাড়ি থামাতেই দেখলাম একটা বাংলো। আমাকে বলার কিছু সুযোগ না দিয়েই উনি আমায় টানতে টানতে বাসার ভেতরে নিয়ে গিয়ে একটা রুমের দেওয়ালে চেপে ধরলেন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। আমান বলল, কি এত ভাবছ? বাসায় যাওয়ার ইচ্ছে আছে নাকি নেই? যাচ্ছি। আমি গাড়ি থেকে নামতেই উনি বললেন, যা বলেছি তা যেন মনে থাকে। 5টা নিউ ডিজাইন নিয়ে সকাল 10টায় আমার কেবিনে, গট ইট? আমি উপর থেকে মাথা ঝাঁকালাম আর উনি ড্রাইভ করে চলে গেলেন। আর আমি রাস্তায় একটা পা দিয়ে বাড়ি মেরে বললাম, কোনহানকার লাট সাহেবের নাতি কে জানে? কি কুক্ষণে যে আমি এইডারে থাপ্পড় মারতে গেলাম কে জানে। এখন এই ধমকবাজির সাথে কাজ করতে হবে। আর এটা হয়েছে ওই ইসমির জন্য। ওকে তো আমি। বাসায় ঢুকে নিজের রুমের দিকে পা বাড়াতেই ফুফি ডাকলো আমায়। পিছন ঘুরে দেখি নিতা আর ফুফি দাঁড়িয়ে আছে। ফুপিকে দেখে মনে হলো ভীষণ রেগে আছে, হয়তো ভার্সিটি থেকে বার করে দিয়েছে এই খবর শুনে। আমি ভয়ে ভয়ে নিচে নেমে গেলাম। ফুপির সামনে দাঁড়াতেই ফুপি একটা থাপ্পড় বসিয়ে দিলেন গালে। আমি গালে হাত দিয়ে ফুপির দিকে তাকাতেই ফুপি বললেন, মুখ পুরি, কি মুখ নিয়ে বাসায় এসেছিস? হ্যাঁ, ভার্সিটি থেকে বার করে দিয়েছে দেখে সুরসুর করে বাসায় চলে এসেছিস? কান খুলে শুনে রাখ, আমি কিন্তু তোকে অন্য কোনো ভার্সিটিতে ভর্তি করব না পয়সা দিয়ে। যা টিউশনি করে দিস তাতে তো শখের পড়াশোনার খরচ চলে না। এইবার থেকে বাসার সব কাজ করবি, কোনো ভার্সিটিতে ভর্তি হতে হবে না। নিতা বলল, আমি প্লিজ, বোকার মতো কথা বলো না। এমন মাঝপথে ওকে কোন ভার্সিটিতে নেবে? পার্ট 1 এক্সাম শেষ, এখন পার্ট 2 হবে। যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যেত তাহলে একটা কথা ছিল। এটা শুনেই ফুফি আমার চুলের মুঠি ধরে আর আমি ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, ফুফি ছাড়ো, আমার একটা কথা শোনো, আমি ভার্সিটি আর যাব না, জব করব। জব করবি মানে? আমাকে আমান স্যার তার কোম্পানিতে ডিজাইনার হিসেবে জবের অফার করেছেন। নিতা বলল, মিথ্যে বলার একটা লিমিট থাকে মীরা। যেখানে তোর পড়াশোনা শেষ হয়নি সেখানে তুই অত বড় কোম্পানিতে চান্স পেয়ে গেলে ডিজাইনার হিসেবে? মিথ্যে কেন বলবো? আমান স্যার আমাকে একটা ফাইলে সাইন করিয়ে নিয়েছেন। ওটা কন্ট্রাক্ট পেপার ছিল, যেটাতে লেখা ছিল আমি ওনাদের কোম্পানিতে আগামী 6 মাসের জন্য কাজ করব। আগামীকাল থেকে সকাল 10টায় নিউ 5টা ডিজাইন নিয়ে যেতে বলেছেন ওনার কেবিনে। এটা ওনার কার্ডটা নিতা আর ফুফিকে দেখাতেই নিতা আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিল কার্ডটা। আমি বুঝলাম হয়তো ভুল করে ফেলেছি এটা দেখিয়ে। এবার হয়তো সব শেষ। এখন কি হবে? কার্ডটা দে নিতা। তোর এই কার্ডটা নিয়ে কি কাজ? মানে, কালকে সকালে তুই না আমি যাব একে গ্রুপে, সো বাই। এটা বলেই নিতা দৌড় মেরে ঘরে চলে গেল আর ফুফিও চলে গেল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই ধপ করে বসে পড়লাম আর কান্না করতে লাগলাম। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেতেই পেছন ফিরে দেখলাম আমার বোন ইসমি। আমি ইসমিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার চোখের পানি যেন বাঁধ ভেঙেছিল। ঘরে এসে ইসমিকে সবটা বলার পরও খুব রেগে গেল। ইসমি বলল, নিতা কার্ডটা নিয়ে চলে গেল আর তুই ওকে যেতে দিলি? আমি হলে তো সজোরে একটা থাপ্পড় মেরে ওর কাছ থেকে কার্ডটা নিয়ে নিতাম। ভার্সিটির ট্রাস্টিকে থাপ্পড় মারতে পারলি আর এই চুড়ালটাকে পারলি না? সুমি, আমি এই নামেই ডাকি ইসমিকে। তুই জানতিস উনি আমাদের ভার্সিটির ট্রাস্টি, তাও বলিসনি কেন? এখন তো শুনলাম উনি নাকি ডিরেক্টর পদেও আছেন। তাহলে তো তোর স্বপ্ন দেখা বেকার। ওই ভার্সিটিতে তুই আর চান্স পাচ্ছিস না। আর নবীনবরণ উৎসবে উনি এসেছিলেন, তারপরেই ওনাকে ট্রাস্টি করেছেন। আমি কি জানতাম তুই এভাবে নিউ ট্রাস্টিকে সবার সামনে থাপ্পড় মেরে বসবি? আমার সব শেষ হয়ে গেল সুমি। দেখ, আমার স্যার কিন্তু বোকা নয়। উনি তোকে ডিজাইনার হিসেবে বেছে নিয়েছেন, নিতাকে নয়। দেখা যাক কি হয়। 1 মাস পর। প্রেজেন্ট। ফোনের আওয়াজে আমার ঘোর কেটে গেল। আমি তাকিয়ে দেখলাম ইসমি ফোন করেছে। রিসিভ করে বললাম,
এতক্ষণে মনে পড়লো আমার কথা? ফোন তোর করার কথা ছিল মীরা। ও সরি, ভুলে গেছিলাম। কি হয়েছে এবার বল আমাকে। কি হবে? তুই আমাকে ফোন করতে কখনো ভুলিস না মীরা, আর আমি তোর বোন, সো আমার থেকে লুকাস না। আমি সুমির কাছ থেকে কখনো কিছু লুকাইনি, তাই সবটা বলে দিলাম। সুমি বলল, তুই জানিস তুর্য আমাকে ফোন করেছিল? কি? হ্যাঁ। তুই কেন আমান জিজুকে সবটা বলেছিস না? আমায় বলবি? পাগল হয়ে গেছিস তুই? তুই জানিস না এতে কি হতে পারে? এভাবে সবটা কতদিন আড়াল করবি? ফুপিকে শুধু শুধু টাকা দিয়ে যাচ্ছিস তুই, এদিকে নিতা তোর ক্ষতি করতে আবারও এসে পড়েছে। তোর মনে নেই ও কি করেছিল অফিসে জয়েন করার সময়? প্লিজ মীরা, বলে দে সবটা আমান জিজুকে। কিছুতেই না। আমি জেনে বুঝে আমানকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। বিপদ? পিছন ফিরে দেখলাম আম্মু ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে। সুমি আমি পরে ফোন করব। ফোনটা রেখে দিয়ে আম্মুর কাছে গিয়ে দাঁড়াতেই আম্মু বলল, ওই নিতা আবারও আমার সংসারে ক্ষতি করতে এসেছে, তাই না? আমার আমানের ক্ষতি করতে এসেছে নিশ্চয়ই এবার। আমি কোনো ক্ষতি করতে দেব না আম্মু, আমি তো আছি। আমি কি আম্মুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু ঘরে ঢুকতে যাব ঠিক সেই সময় যা দেখলাম তা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। নিজের অজান্তেই চোখে পানি চলে এলো আমার। বন্ধুরা, এই কাহিনীটির পরের পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। কাহিনীটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের পার্টটি শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।